হ্যালো ভাইয়ারা, আশা করছি ভালোই আছো। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের খুব সহজ একটা টপিক নিয়ে কাজ করব। এটা এই জন্যই সহজ এবং আমি এই টপিকটাকে অনেক বেশি পছন্দ করি একটাই কারণে, সেটা হচ্ছে যে এটা এমন একটা টপিক যে টপিকটা পড়লে অ্যাট দ্য সেম টাইম বাংলা এবং ইংরেজি এই দুইটা সাবজেক্টের একেবারে সরাসরি কাজে লাগে। সেটা কেমন? তুমি অ্যাডমিশন টেস্টে তো ইংলিশে দেখেছো যে ভোকাবুলারি অর্থাৎ সিনোনিম এবং অ্যান্টোনিমের কিন্তু বেশ শক্তিশালী একটা জায়গা রয়েছে অ্যাডমিশন টেস্টে, তাই না? ইংরেজি যেখানে পরীক্ষা দিতে যাও না কেন, দেখবা যে সিনোনিম অ্যান্টোনিম থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। তো এই যে সিনোনিম এবং অ্যান্টোনিম আমরা পড়তে যাই, আমরা পড়তে যেয়ে প্রথমে কি করি? আমরা একটা ইংরেজি শব্দের কিন্তু প্রথমে বাংলা অর্থ জানার চেষ্টা করি। আমরা কিন্তু ইংলিশ টু বাংলা পড়ি সবসময়, কখনো ইংলিশ টু ইংলিশ সাধারণত পড়ি না। তো এই যে ইংলিশ টু বাংলা অর্থাৎ একটা ভাষা থেকে যে আরেকটা ভাষায় রূপান্তর, এটাকে বাংলায় বলা হয় হচ্ছে মূলত পারিভাষিক শব্দ। এবং বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় যে প্রায় প্রতি বছর প্রায় সব বিশ্ববিদ্যালয়ে একটা না একটা প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। অর্থাৎ আমি যদি বাংলায় বলি পারিভাষিক শব্দ, প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা না একটা প্রশ্ন থাকেই। এবং আমি যদি এটার সাথে সিনোনিম এবং অ্যান্টোনিম যোগ করি তাহলে কিন্তু একাধিক প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তো এই টপিকটা সবচেয়ে বড় সহজ একটা বিষয়, সেটা হচ্ছে এই যে একটা টপিক অর্থাৎ আমি ইংরেজি থেকে বাংলা অর্থই পড়ছি পারিভাষিক শব্দ হিসেবে, কিন্তু এটা কিন্তু আমার ইংরেজির দক্ষতাটাও বৃদ্ধি করছে, অ্যাট দ্য সেম টাইম বাংলায় তো আমি ভালো নাম্বারও কিন্তু এনশিওর করতে পারছি। তো আজকে আমরা মূলত পারিভাষিক শব্দ নিয়ে কাজ করব এবং এইটা নিয়ে বিগত বছরে, বিশেষ করে বিগত প্রায় 10 থেকে 15 বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ধরনের প্রশ্নগুলো এসেছে এই মুহূর্তে আমরা সেগুলো সলভ করব। তো বুঝতেই পারছো এখানে আসলে সলভ করার তেমন কিছু নাই, জাস্ট আজকে আমরা শব্দগুলো দেখব, ওই শব্দটার অর্থ জানার চেষ্টা করব এবং ওটার সাথে সংক্রান্ত যদি আরো কিছু বলার থাকে আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে শুরু করি। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, যেটা 2018 এবং 19 শিক্ষাবর্ষে এসেছিল। ফনেটিক্স বাংলা পারিভাষিক রূপ কোনটি? অর্থাৎ ফনেটিক্স হচ্ছে একটা ইংরেজি শব্দ, এই ইংরেজি শব্দের বাংলা রূপ বা পারিভাষিক শব্দ বা পারিভাষিক রূপ কোনটি? তো দেখো এই প্রশ্নটা কিন্তু একেবারে সরাসরি আমরা দেখতে পাচ্ছি ইংরেজি থেকে বাংলা তোমার কাছে জানতে চেয়েছে এবং সাধারণত পারিভাষিক শব্দ হিসেবে অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নগুলো আসে, অর্থাৎ ইংরেজি থেকে বাংলা জানতে চাওয়া হয়। তো আমরা মনে রাখবো ফনেটিক্স এর বাংলা অর্থ হচ্ছে ধ্বনি বিজ্ঞান। আবার বলছি, ফনেটিক্স এর বাংলা অর্থ কি? ধ্বনি বিজ্ঞান। তো দেখো এইটা কিন্তু আসলে তুমি যদি আন্দাজ করে উত্তর করো তাহলে কিন্তু হবে না, তোমার কিন্তু এটা জানা লাগবে এবং জানতে হবে। তো এক্ষেত্রে আমি তোমাদের ছোট্ট করে একটা পরামর্শ দিয়ে রাখি একেবারে শুরুতে, সেটা হচ্ছে এইচএসসি যখন পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছিলে, আমি খুব ভালোভাবে জানি তোমরা কিন্তু বাংলা দ্বিতীয় পত্রের প্রস্তুতির ক্ষেত্রে কিন্তু তোমরা কি করেছিলে, তোমরা কিন্তু বেশ কিছু পারিভাষিক শব্দ পড়েছিলে, বা যদি কেউ নাও পড়ে থাকো এখন পড়ে নাও। অর্থাৎ বিগত বছরের যে বোর্ড কোশ্চেন্স গুলো রয়েছে, এই বোর্ড কোশ্চেন্স গুলো যদি পড়ো তাহলে তোমার যদি কপাল ভালো থাকে দেখা গেল এখান থেকে একটা প্রশ্ন আসলেও আসতে পারে। অর্থাৎ বিগত যে বোর্ড কোশ্চেন্স গুলো ছিল সেই বোর্ড কোশ্চেন্স গুলো ভালোভাবে পড়বে। অর্থাৎ বিগত 8 থেকে 10 বছরের বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে পারিভাষিক শব্দ থেকে সেগুলো একবার পড়ে নিও, দেখবা যে ওখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আসবে এটা বলা যায় না, তবে সম্ভাবনাটা একটু বেশি। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এটা অনেকে উচ্চারণ করে চিজ ফায়ার, আসলে এটা উচ্চারণ করতে চিজ ফায়ার না, এটার উচ্চারণ হচ্ছে সিজ ফায়ার। ঠিক আছে, দন্তস্ব বর্গীয় জ, সিজ ফায়ার। সিজ ফায়ার পরিভাষাটির বাংলা প্রতিশব্দ কোনটি? আমি জানি এটা তোমাদের কাছে একটু কঠিন লাগছে শব্দটা, কিন্তু আসলে জানা থাকলে একেবারে সহজ। সিজ ফায়ার এর বাংলা অর্থ হচ্ছে মূলত অস্ত্র সংবরণ। আমি যদি এটাকে আরেকটু সহজ করি সেটা হচ্ছে, এটাকে মূলত ভালো বাংলা হচ্ছে যুদ্ধ বিরতি। এটা তোমরা যারা জানো না আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, সিজফায়ার এর ভালো বাংলা অর্থ হচ্ছে যুদ্ধবিরতি। তো যুদ্ধবিরতি কখন হয়? মনে করো যে এই মুহূর্তে
পৃথিবীর কোনো দুইটা দেশের মধ্যে যুদ্ধ চলছে, ফর এক্সাম্পল রাশিয়া এবং ইউক্রেন। তো যখন রাশিয়া আর অস্ত্র ব্যবহার না করে, অর্থাৎ অস্ত্র যখন সংবরণ করে নেয়, তখন সেটার ইংরেজি হচ্ছে আমরা বলি সিজফায়ার বা যুদ্ধবিরতি, যে আপাতত আর যুদ্ধ হবে না, বিরতি ঘোষণা করেছে রাশিয়া বা অন্য কোনো দেশ। তো এইটাকে ইংরেজিতে বলা হয় সিজফায়ার, বাংলা হচ্ছে যুদ্ধবিরতি বা অস্ত্র সংবরণ। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। আনঅ্যানিমাস শব্দের অর্থ কি? আনঅ্যানিমাস শব্দের সত্যিকার অর্থ হচ্ছে সর্বসম্মত। যে কোনো একটা বিষয়ে সবাই মিলে যখন একটা সিদ্ধান্ত আসা হয়, তখন সেটাকে বলা হয় সর্বসম্মতক্রমে বা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটাকে ইংরেজিতে আমরা বলি আনঅ্যানিমাসলি বা আনঅ্যানিমাস। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য একই প্রশ্ন, ভার্টিক্যাল শব্দের বাংলা পরিভাষা কি? দেখো, তোমরা যারা এইচএসসি বোর্ড পরীক্ষার প্রিপারেশন নিতে যে পারিভাষিক শব্দ পড়েছিলে, একটু চিন্তা করে দেখো, এই ধরনের শব্দগুলো কিন্তু সেখানে ছিল। তো এই জন্য আমি ক্লাসের শুরুতে বলেছি, যদি তোমার এগুলো ভালোভাবে পড়া থাকে, বোর্ডের প্রশ্নগুলো ভালোভাবে পড়া থাকে, তুমি অবশ্যই সেগুলো আনসার করে আসতে পারবে। আমরা সবাই জানি ভার্টিক্যাল শব্দের অর্থ হচ্ছে মূলত উলম্ব। উল্লম্ব হতে পারে, লয় লয় না বলে আমরা সরাসরি বললাম উলম্ব, ঠিক আছে? অর্থাৎ ভার্টিক্যাল শব্দের বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে মূলত লম্ব বা উলম্ব। বেশ আগের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরেও প্রশ্নটা আসতেই পারে, অ্যাম্প্লিফিকেশন এর পরিভাষা কোনটি? আমরা মনে রাখবো অ্যাম্প্লিফিকেশন মানে কি? অ্যাম্প্লিফিকেশন মানে হচ্ছে কোনো কিছু বাড়ানো। তোমরা অ্যাম্প্লিফায়ার শব্দটা শুনেছো, তাই না? বিশেষ করে ফিজিক্স পড়তে যে শব্দটা তো শোনার কথা। অ্যাম্প্লিফায়ারের কাজ কি? বাসায় যাদের সাউন্ড বক্স আছে তোমরা জানো, সাউন্ড বক্স বা যে কোনো ইলেকট্রনিক্স অনেক যন্ত্রের মধ্যে অ্যাম্প্লিফায়ার থাকে। অ্যাম্প্লিফায়ারের কাজ হচ্ছে বিদ্যুৎ বা বিদ্যুতের প্রবাহটাকে অনেক বেশি বাড়িয়ে দেওয়া। তো এই পরিবর্ধন মানে কি? কোনো কিছু বাড়ানো। তো অ্যাম্প্লিফিকেশন মানেও কিন্তু পরিবর্ধন, এই জন্য এই প্রশ্নের উত্তর এটা। এবার চলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে, এটার উচ্চারণ হচ্ছে মেটর। মূলত মেটর এর বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে, আমরা মনে রাখবো উল্কা। আমরা সবাই জানি আমাদের এই তারকারাজিতে, অর্থাৎ এই গ্রহে, অর্থাৎ পৃথিবী নামক এই গ্রহে কিন্তু বেশ কিছু গ্রহ এবং উপগ্রহ রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে মূলত এই উল্কা, এবং এই উল্কার ইংরেজি হচ্ছে মূলত মেটর। ওকে, পরবর্তী প্রশ্ন, ডেলিগেট। ডেলিগেট শব্দের পারিভাষিক শব্দ কোনটি? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষায় প্রশ্ন আসার মতো একটা প্রশ্ন, যে ডেলিগেট শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে মূলত প্রতিনিধি। আমরা প্রতিনিধি এর ইংরেজি কিন্তু বলতে পারি রিপ্রেজেন্টেটিভ। প্রেজেন্টেটিভ বা রিপ্রেজেন্টেটিভ মানেও কিন্তু প্রতিনিধি, কিন্তু দেখো পরীক্ষায় কিন্তু এসেছে ডেলিগেট। সাধারণত ডেলিগেট হচ্ছে একটা কূটনৈতিক শব্দ, বুঝতে পারছো? এবং কূটনৈতিক পরিভাষার ক্ষেত্রে মূলত এই ডেলিগেট শব্দটা ব্যবহার করা হয়। মনে করো বাংলাদেশ থেকে একজন কূটনীতিক, তাকে এই মুহূর্তে আমেরিকায় পাঠানো হলো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, তাকে আমরা রিপ্রেজেন্টেটিভ না বলে বলবো ডেলিগেট। ওকে, পরবর্তী প্রশ্ন, রিপাবলিক শব্দের পারিভাষিক শব্দ কি? বাংলাদেশ যে একটা দেশ, এই বাংলাদেশ রাষ্ট্রে কিন্তু একটা ইংরেজি নাম রয়েছে। এটা কিন্তু তোমরা অনেকে জানো না, তবে জানার চেষ্টা করবা। বাংলাদেশের ইংরেজি নাম কি? পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলা এটাকে আমরা কি বলি? গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ। তো এই যে দেখো, এই জন্য আমরা বলছি রিপাবলিকের ভালো বাংলা শব্দটা হচ্ছে মূলত প্রজাতন্ত্র। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। সেটেলমেন্ট শব্দের পারিভাষিক শব্দ কোনটি? আমরা জানি সেটেলমেন্টের বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে বন্দোবস্ত, অর্থাৎ কোনো কিছু ব্যবস্থা করা, যে কোনো কিছু। সেটেলমেন্ট শব্দের কিন্তু আরেকটা অর্থ হতে পারে, যেটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না এখানে, পরীক্ষায় যদি আসে এটাও মনে রেখো, সেটেলমেন্টের আরেকটা ভালো বাংলা শব্দ আছে কিন্তু বসতি। মনে থাকবে, বসতি। এই বসতি শব্দটা এসেছে কিন্তু বস্তি থেকে। দেখছো এটা শুনতে কেমনটা লাগতেছে না? আমরা বস্তি বলি, ওই বস্তি শব্দটা আসছে কিন্তু বসতি থেকে। যখন মানুষ এক জায়গায় বসবাস করে তখন সেটাকে আমরা বলি বসতি, আর বসতি থেকে হয় বস্তি, আর সেই বস্তির ইংরেজি হচ্ছে ভালো ইংরেজি হচ্ছে সেটেলমেন্ট। আবার সেটেলমেন্ট মানে কি? কোনো কিছু চুক্তি হওয়া, যে কোনো কিছু সেটেল হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। সো এক্ষেত্রে যে কথাটা আমি বলতে চাচ্ছি, ইংরেজিতে একটা শব্দের কিন্তু একাধিক অর্থ থাকতে পারে। পরীক্ষার হলে যে অপশন দেখে জেনে শুনে বুঝে শুনে উত্তর করতে হবে।
তবে এক্ষেত্রে সবচেয়ে সহজ কথা হচ্ছে পারিভাষিক শব্দে কিন্তু সাধারণত দেখো ভাইয়ারা কোনো কঠিন কিছু থাকে না। এখানে দেখো এই 3টে অপশন কিন্তু এর ধারে কাছে যাচ্ছে না, কোনো না কোনো ভাবে ওই একটাই হয়ে যাবে। এটা হচ্ছে পারিভাষিক শব্দের সবচেয়ে সহজ একটা জায়গা, যে ক্রিটিক্যাল অপশন থাকে না, জাস্ট একটা শব্দের একটা অর্থ ওটাই অপশনের মধ্যে থাকে। একটু অ্যালার্ট থাকলে এই ধরনের প্রশ্ন আনসার করা যায়। ইংরেজিতে আমরা যেটা বলি অ্যাবস্টেইন, অ্যাবস্টেইন শব্দের বাংলা পরিভাষা হচ্ছে মূলত বিরত হওয়া। অ্যাবস্টেইন ফ্রম, কোনো কিছু থেকে নিজেকে বিরত রাখা। একজন ব্যক্তি কোনো না কোনো কারণে মাদকে আসক্ত হতেই পারে বা কোনো একটা খারাপ কাজে আসক্ত, ওইটা থেকে যখন তিনি নিজেকে বিরত রাখেন সেটার ইংরেজি হচ্ছে অ্যাবস্টেইন ফ্রম, অর্থাৎ নিজেকে তিনি সেখান থেকে বিরত রাখলেন। এবং এটা মনে রাখতে হবে, খারাপ কাজে আসক্তি থেকে বিরত হওয়া ইংরেজি হচ্ছে অ্যাবস্টেইন অ্যান্ড অ্যাবস্টেইন ফ্রম। অটোক্রেসি এই শব্দটা কিন্তু পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন, যেভাবে হোক, কেননা এটা নিয়ে বিগত কয়েকদিন অনেক বেশি কথাবার্তা হচ্ছে, স্বৈরতন্ত্র, স্বৈর শাসক, এটা সেটা নিয়ে। তো এই স্বৈরতন্ত্র কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই অটোক্রেসি এর বাংলা হচ্ছে স্বৈরতন্ত্র। বারবার একটা শব্দ আসছে কিন্তু আমাদের সামনে ইংরেজিতে, ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট মানে হচ্ছে কি স্বৈর শাসক। তো এই শব্দগুলো যেহেতু বর্তমানে অনেক বেশি প্রচলন হচ্ছে, এটা কিন্তু পরীক্ষা আসতেই পারে, মাথায় রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, এটা কিন্তু আমি কি বলবো, এটা ইন্টারমিডিয়েটে বোর্ড পরীক্ষায় মনে হয় প্রায় প্রতি বছর কোনো না কোনো বোর্ড কোশ্চেনে দেখা যায়। এজেন্ডা, এজেন্ডা শব্দের অর্থ কি? এজেন্ডা শব্দের অর্থ কিন্তু আলোচ্য সূচি। অনেকে আনসার করে আসবে কর্মসূচি, হবে না, এটার উত্তর হচ্ছে আলোচ্য সূচি। মনে করো যে আজকে তোমার সাথে আমি বসলাম, অনেকগুলো বিষয় নিয়ে একটু আলোচনা করব, কথা বলবো, দ্যাট ইজ এজেন্ডা। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কপি শব্দের পরিভাষা আমরা সবাই জানি প্রতিলিপি। অনেকে উত্তর করে আসে অনুলিপি, এটা কিন্তু হবে না, হবে হচ্ছে প্রতিলিপি। জাস্ট প্রতিলিপি, অর্থাৎ কোনো কিছুর কপি। আমরা বলি না যে এটা কপি করে লাভ নেই, এই কপি এর বাংলা অর্থ হচ্ছে প্রতিলিপি। অনেকে বলে অনুলিপি, অনুলিপি হবে না। ওকে, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন, ইনফরমেশন টেকনোলজি বাংলা পরিভাষা কোনটা? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেক সময় বিসিএস ভাইবা বোর্ডে এই প্রশ্নটা জিজ্ঞেস করে যে আইসিটি এটার বাংলা অর্থটা কি। তো আপাতত আমরা ওদিকে যাচ্ছি না, আমরা খুব সহজে মনে রাখবো এটা তথ্য এবং প্রযুক্তি, অর্থাৎ সহজে আমরা মনে রাখবো ইনফরমেশন টেকনোলজি, এটার বাংলা অর্থ হচ্ছে তথ্য প্রযুক্তি। এবং একটা ইন্টারেস্টিং বিষয়, এর মধ্যে কিন্তু ছোট্ট একটা হাইফেন হবে, মাথায় রাখতে হবে কিন্তু। পরবর্তী প্রশ্ন, খুবই স্মার্ট একটা প্রশ্ন, এখান থেকে বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টে অনেকবার এখান থেকে ইংরেজি বানান এসেছে। এটা ও দেখো, তোমাদের শুরুতে যখন বলছিলাম এই পারিভাষিক শব্দের গুরুত্ব, তখন কিন্তু আমি শুধু সিনোনিম অ্যান্টোনিম বলেছিলাম, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, ইংরেজি বানানের ক্ষেত্রেও কিন্তু এই টপিক 100% কাজে লাগবে। যেমন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বানান আসছে, নিচের কোন বানানটা ঠিক, সেক্ষেত্রে কিন্তু এই শব্দটা ছিল। অনেকে এটা উচ্চারণ করে, বাঙালি তো ভালোভাবে উচ্চারণ করতে যে ভুলভাল উচ্চারণ করে, অনেকে উচ্চারণ করে এটিকুটি। এটিকুটি না রে বাবা, এটা হচ্ছে এটিকেট। এটিকেট মানে হচ্ছে মূলত আমরা মনে রাখবো শিষ্টাচার। শিষ্টাচার মানে কি? শিষ্টাচার মানে হচ্ছে যেটা করা উচিত। আমি কি বোঝাতে পেরেছি? সো দিস ইজ এটিকেট অ্যান্ড দ্য মিনিং অফ এটিকেট ইজ শিষ্টাচার। ওকে, মনে যেন থাকে। অডিও এর বাংলা পরিভাষা কোনটা? অডিও এর বাংলা পরিভাষা হচ্ছে শ্রুতি, অর্থাৎ যেটা শোনা হয়। বলি না আমরা অডিও, অডিও গান শুনবা না ভিডিও গান দেখবা, নাকি ভিডিও গান শুনবা? অডিও মানে হচ্ছে যেটা শোনা হয়। পরবর্তী প্রশ্ন, মনিটরিং শব্দটির বাংলা পরিভাষা কোনটি? আমরা মনে রাখবো মনিটরিং এর বাংলা পরিভাষা হচ্ছে পরিবেক্ষণ। অনেকে উত্তর করে আসবে নিরীক্ষণ, এটা হবে না। মনিটরিং মানে হচ্ছে কোনো কিছু পর্যবেক্ষণ করা বা পরিবেক্ষণ করা। বুঝাতে পেরেছি? পর্যবেক্ষণের আর একটা ভালো ইংরেজি আছে, সেটা হচ্ছে অবজারভেশন। পর্যবেক্ষণ একই কথা। পরবর্তী প্রশ্ন, স্যাবোটেজ। মনে করে দেখো তো, ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য স্যাবোটেজ শব্দটা পড়েছিলে কিনা? আমি জানি তোমরা পড়েছিলে। এবং স্যাবোটেজ মানে হচ্ছে অন্তর্ঘাত। অন্তর্ঘাত মানে কি? ব্যক্তি নিজে যখন নিজেকে আঘাত করে, সেটাই হচ্ছে মূলত অন্তর্ঘাত। এখানে অন্তর্ঘাত বলতে মূলত বোঝানো হয় কেউ যদি মানে আত্মহত্যা করে, সেটাকে সাধারণত অন্তর্ঘাত হিসেবে ধরা হয়। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ।
আর্কিওলজি, এটা কিন্তু পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ধরনের প্রশ্ন দুই একবার দেখা গেছে। আর্কিওলজি শব্দটার অর্থ হচ্ছে প্রত্নতত্ত্ব। প্রত্নতত্ত্ব জিনিসটা কি জানো? প্রত্নতত্ত্ব হচ্ছে একেবারে হাজার হাজার বছর আগের জিনিস যেটা নিয়ে স্টাডি করা হয়, সেটা হচ্ছে মূলত আর্কিওলজি। মনে থাকবে, যেমন মনে করো মাটির তলায় 10,000 বছর আগের জিনিস পাওয়া গেছে, ওইটা নিয়ে যারা গবেষণা করে, যারা পড়াশোনা করে, তাদেরকে মূলত বলা হয় আর্কিওলজিস্ট। আর ওই সাবজেক্টটাকে বলা হয় প্রত্নতত্ত্ব বা আর্কিওলজি। আশা করছি বিষয়টা বুঝতে পারছো। সাফিক্স শব্দটির ব্যাকরণিক পরিভাষা কোনটি? আমরা মনে রাখবো সাফিক্স শব্দটির বাংলা ব্যাকরণিক পরিভাষা হচ্ছে মূলত সি নাম্বার, অর্থাৎ প্রত্যয়। এবং এখানে দেখো বেশ কিছু শব্দ কিন্তু দেখা যাচ্ছে। সাফিক্স হচ্ছে প্রত্যয়, প্রেফিক্স উপসর্গ, হ্যাঁ, এরকম বিষয়গুলো আমরা মনে রাখবো। কোয়ার্টারলি এর পারিভাষিক শব্দ কোনটি বা শব্দটি কি? কোয়ার্টারলি এর পারিভাষিক শব্দ হচ্ছে, আমরা জানি, ত্রৈমাসিক, অর্থাৎ 3 মাস ব্যাপী, যেটা 3 মাস ব্যাপী যে কোনো কিছুকে আমরা বলি কোয়ার্টারলি। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। এই প্রশ্নটা আমরা ইতিমধ্যে করেছি। হরিজন্টাল না, এটা করা হয়নি। হরিজন্টাল শব্দের পরিভাষা হচ্ছে মূলত অনুভূমিক না, এটা কিন্তু আনুভূমিক। মনে যেন থাকে, হরিজন্টাল শব্দের পরিভাষা হচ্ছে মূলত আনুভূমিক, মনে যেন থাকে। ওকে, এবার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের দু একটা প্রশ্ন একটু দেখবো এই মুহূর্তে। কপিরাইটের যথাযথ পরিভাষা কোনটি? আমরা মনে রাখবো কপিরাইটের যথাযথ পরিভাষা হচ্ছে গ্রন্থ সত্ত্ব। সত্ত্ব বানানটার দিকে একটু মনোযোগ দিতে হবে, পরীক্ষায় কিন্তু আসলে আমরা এটা ভুল করব। সত্ত্ব বানান হচ্ছে দন্তস্বয় ব ফলা এবং তয় ব ফলা, অর্থাৎ কপিরাইট এর যথাযথ পরিভাষা হচ্ছে গ্রন্থ সত্ত্ব বা লেখক সত্ত্ব বা লেখ সত্ত্ব, যাই হোক। এটা কিন্তু দেখো ঢাকা ইউনিভার্সিটিতে একেবারে সাম্প্রতিক সময় আসা একটা প্রশ্ন। আমি কি বোঝাতে পেরেছি? সুতরাং এটা কিন্তু একটু মনোযোগ দিতে হবে। পরবর্তী প্রশ্ন, স্টেক হোল্ডার শব্দে প্রচলিত পারিভাষিক রূপ কোনটি ছিল? আমরা জানি স্টেক হোল্ডার এর প্রচলিত পারিভাষিক রূপ হচ্ছে অংশীজন বা অংশীদার, অর্থাৎ কোনো একটা কাজ তুমি শুরু করলে সেই কাজে মনে করো 10 জন তোমরা পার্টনার, সেটাকে আমরা বলি স্টেক হোল্ডার। পরবর্তী প্রশ্ন, যে বিউটি স্লিপ বলতে কি বোঝায়? আমরা মনে রাখবো বিউটি স্লিপ মানে হচ্ছে প্রথম রাত্রির ঘুম। মানুষের একেবারে ঘুম পড়ার সাথে সাথে যে প্রথম সময় যে ঘুমটা হয় সেটাকে মূলত বলা হয় বিউটি স্লিপ। সিনট্যাক্স এর বাংলা পারিভাষিক রূপ হচ্ছে বাক্য প্রকরণ। ডিসক্রিমিনেটরি এর পারিভাষিক শব্দ হচ্ছে মূলত বৈষম্যমূলক। এটা কিন্তু পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন, কেননা বর্তমানে কিন্তু এই শব্দটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। সো বৈষম্যমূলক এর ইংরেজি শব্দ হচ্ছে ডিসক্রিমিনেটরি। শব্দটা এসেছে ডিসক্রিমিনেশন বা বৈষম্য থেকে। মিলেনিয়াম, এটা কিন্তু ভার্সিটি অ্যাডমিশন টেস্টে ইংরেজি বানান হিসেবে এসেছে, ইংরেজি বানান হিসেবে একাধিকবার আসছে, আমরা মনে রাখবো। এবং মনে রাখবো মিলেনিয়াম শব্দটার মূলত অর্থ হচ্ছে সহস্রাব্দ। মনে থাকবে, মিলেনিয়ামের বাংলা হচ্ছে সহস্রাব্দ। করিজেন্ডাম এর বাংলা পরিভাষা কি? দেখো এই প্রশ্নটা কিন্তু এত সহজ না, আবার জানা থাকলে একেবারে সহজ। শুদ্ধিপত্র। শুদ্ধিপত্র এটা ইংরেজি হচ্ছে মূলত করিজেন্ডাম। ওকে, থ্যাংক ইউ। অ্যান্টিসিপেশন শব্দের বাংলা পরিভাষা কোনটি? অ্যান্টিসিপেশন শব্দের বাংলা পরিভাষা হচ্ছে, এটাকে ভালো বাংলা হচ্ছে প্রাকচিন্তন। তুমি বলতে পারো যে কোনো কিছু প্রত্যাশা করা। আমি তোমার কাছে কোনো কিছু প্রত্যাশা করছি, দ্যাট ইজ অ্যান্টিসিপেশন। ওকে। ডিলেমা শব্দের বাংলা পরিভাষা কোনটি? আমরা মনে রাখবো ডিলেমা শব্দের বাংলা পরিভাষা হচ্ছে উভয় সংকট, যেটাকে আমরা বাংলায় কি বলি? উভয় সংকট, মানে শাখের করাত, অর্থাৎ যে এটা করব না ওটা করব, এই যে একটা উভয় সংকটে পড়া, এটাকে ইংরেজিতে আমরা বলি ডিলেমা। এখানে কিন্তু দুইটা এম, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো কত ইন্টারেস্টিং বিষয়। তুমি হয়তো এখন এটা মনে হচ্ছে যে পারিভাষিক শব্দ হিসেবে পড়ছো, দেখা গেল এটা পরীক্ষায় ইংরেজিতে এটা আসলো বানান হিসাবে, স্পেলিং হিসাবে, আবার দেখা গেল যে এটা সিনোনিম বা অ্যান্টোনিম হিসেবে আসতে পারে। সো আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে। এটা আমরা প্রথম করেছি। চার্টার শব্দের বাংলা পরিভাষা কি?
চার্টার শব্দের বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে মূলত সনদ, ঠিক আছে। এবং এখানে যে বাকি 3টা অপশন আছে, বাকি 3টা অপশনের কিন্তু এখানে সুন্দর করে ব্যাখ্যাও দেওয়া হয়েছে, তোমরা একটু সুন্দর করে দেখে নাও। পরবর্তী প্রশ্ন, কসমিক এর পারিভাষিক শব্দ কোনটি, বা কসমিক এর বাংলা পারিভাষিক শব্দ কোনটা? মহাজাগতিক। অর্থাৎ মহাজাগতিক শব্দটার ইংরেজি হচ্ছে মূলত কসমিক, মনে থাকবে। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন, যে ড্রপসিন মানে কি? ড্রপসিন মানে হচ্ছে জবনিকা পতন। জবনিকা বলতে কি বোঝায়? কোন নাটকের শেষে যে পর্দা পড়ে তাকেই মূলত বলা হয় জবনিকা। তোমরা যখন দেখো কোনো নাটক বা সিনেমা বা কোনো কিছু দেখবে, একেবারে শেষে লেখা থাকে ধন্যবাদ বা এ ধরনের কিছু। এই যে একেবারে শেষ যে সিনটা, অর্থাৎ মনে করো যে কি বলি আমরা এটাকে, মনে করো শেষ পর্যায়ে একেবারে যে যখন দেখি আমরা নায়ক নায়িকা বা কোনো একটা ঘটনার একটা সমাধান হয়েছে, সেটাকে ইংরেজিতে বলে ড্রপ সিন, বাংলায় মূলত এটাকে বলা হয় জবনিকা পতন, ঠিক আছে। একেবারে নাটকের শেষে যে যে এন্ডিংটা হয়, একটা সিনেমার শেষে যে যে এন্ডিংটা হয়, সেটাই হচ্ছে মূলত জবনিকা পতন বা ড্রপ সিন। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ। অ্যাডেন্ডাম শব্দটির অর্থ কি? আমরা মনে রাখবো অ্যাডেন্ডাম শব্দের অর্থ হচ্ছে পরিশিষ্ট। পরিশিষ্ট বলতে কি বোঝায়? পরিশিষ্ট হচ্ছে সেটাই অবশিষ্ট বা বাকি, কোনো কিছুর একটা অবশিষ্ট কিছু থাকলো, সেটাই হচ্ছে মূলত অ্যাডেন্ডাম, ঠিক আছে। থ্যাংক ইউ। মাস্টারপিস, হ্যাঁ আমরা সবসময় বলি যে তুই একটা মাস্টারপিস, আসলে এটা যে আমরা বলি এটা ভুল বলি। মাস্টারপিস কোনো ব্যক্তিকে বলা ভুল, মাস্টারপিস বলতে হবে কোনো কর্মকে, বিশেষ করে সেটা হতে হবে শিল্পকর্ম। ব্যক্তিকে যে মাস্টারপিস বলি, ভেরি ভেরি মিস্টেক, বলতে হবে কোনো কর্ম এবং সেটা হতে হবে শিল্পকর্ম। যাই হোক, আমাদের আশেপাশে অনেক শিল্পী থাকে, অনেক আর্টিস্ট থাকে, তারা যে বড় কাজ করে সেটাকে বলা হয় মাস্টারপিস। পরবর্তী প্রশ্ন, যে গ্রিন রুম শব্দের ঠিক বাংলা পারিভাষিক শব্দ কোনটি? গ্রিন রুম মানে তুমি হয়তো ভাবতে পারো যে সবুজ কক্ষ, না, গ্রিন রুম মানে হচ্ছে সাজঘর। কোন নাটক বা সিনেমার ক্ষেত্রে যখন নায়ক নায়িকা বা অন্যান্য অভিনেতা এবং অভিনেত্রীরা যেখানে প্রস্তুতি নেন, সেটাকে বলা হয় মূলত গ্রিন রুম। আশা করছি বিষয়টা বুঝতে পারছি। সেন্সাস শব্দের পারিভাষিক রূপ হলো আদমশুমারি। এক একজন এক এক উচ্চারণ করে, এটার উচ্চারণ কিন্তু সেন্সাস, উল্টে পাল্টে উচ্চারণ করলে হবে না। এখন যদি প্রশ্ন করি বাংলাদেশে প্রথম আদমশুমারি কত সালে হয়েছিল, সব জায়গায় ফিজিক্স কেমিস্ট্রি দিয়ে কাজ হবে না, এগুলো জানতে হবে। বাংলাদেশে প্রথম আদমশুমারি কত সালে হয়েছিল? যাই হোক, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। সেন্সাসের বাংলা অর্থ যে আদমশুমারি, এটা আমরা মনে রাখবো। পরবর্তী প্রশ্ন, চেজ শব্দের পারিভাষিক রূপ কি? চেজের পারিভাষিক রূপ হচ্ছে শুল্ক বা খাজনা। ফার্স, নট ফার্স, জাস্ট ফার্স, দ্যাট ইজ প্রহসন। প্রহসন মানে কি? এই যে কমেডি টাইপের যে ধরনের লেখনীগুলো, সেগুলোকে আমরা ইংরেজিতে বলি ফার্স, বাংলায় বলা হয় প্রহসন। লিঙ্গুইস্টিক্স এর বাংলা পরিভাষা কি? লিঙ্গুইস্টিক্স এর বাংলা পরিভাষা হচ্ছে ভাষা বিজ্ঞান। তোমরা বিশেষ করে বিশ্ববিদ্যালয় লেভেলে যখন অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি হবে, দেখবে ভাষা বিজ্ঞান নামে একটা সাবজেক্ট রয়েছে, ওইটার ইংরেজি হচ্ছে লিঙ্গুইস্টিক্স, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশের ভাষা নিয়ে যে সাবজেক্টে অ্যানালাইসিস করা হয়, রিসার্চ করা হয় এবং পড়া হয়। পারজুরি এর পারিভাষিক শব্দ কোনটি? পারজুরি এর পারিভাষিক শব্দ হচ্ছে মূলত মিথ্যা সাক্ষ্য বা মিথ্যা বলা, বুঝতে পেরেছো? গেজেট, আমরা সবসময় শুনি বিসিএস এ গেজেট দিবি, হবে এই দিন হবে চাকরির গেজেট। গেজেট বানানটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং আমরা মনে রাখবো গেজেটের বাংলা অর্থ হচ্ছে মূলত সরকারি ইস্তেহার। তুমি যে কোনো একটা সরকারি চাকরি পেয়েছো, ওটা সরকার, বিশেষ করে রাষ্ট্রপতি কর্তৃক স্বাক্ষরিত হয়ে আসা লাগে, সেটাকে আমরা ইংরেজিতে বলি গেজেট। কিন্তু গেজেটের বাংলা অর্থ যে সরকারি ইস্তেহার, এটা আমরা অনেকেই জানি না, মাথায় রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, যে অ্যাবোরোজ, উচ্চারণটা হচ্ছে অ্যাবোরিজিনাল, এর পারিভাষিক শব্দ হচ্ছে মূলত আদিবাসী। আদিবাসী তো আমরা সবাই জানি, আমাদের দেশেও আদিবাসী রয়েছে, মূলত পার্বত্য এলাকায় বসবাস করেন, তাদেরকে আমরা বলবো অ্যাবোরিজিনাল, অর্থাৎ যারা অনেক আগের থেকে কোনো একটা ভূখণ্ডে বাস করেন। বাণিজ্য দূত এর ইংরেজি হচ্ছে কনসাল, এটা আমরা মনে রাখবো। পেনশন এর পারিভাষা বা পারিভাষিক শব্দ কোনটি? পেনশনের পরিভাষা হচ্ছে মূলত
অবসর ভাতা। আমরা শুনেছি ছোট্টবেলা থেকে যারা সরকারি চাকরি করেন বা অন্যান্য অনেক চাকরি বাকরি করেন, চাকরি বাকরির শেষে যে একটা ভাতা পান, এটাকে ইংরেজিতে বলা হয় পেনশন, বাংলায় বলা হয় অবসর ভাতা। সাপ্লিমেন্টারি, সাপ্লিমেন্টারি এর পারিভাষিক রূপ কোনটি? আমরা মনে রাখবো সাপ্লিমেন্টারি এর পারিভাষিক রূপ হচ্ছে সম্পূরক। হাই টাইড এর বাংলা অর্থ হচ্ছে মূলত জোয়ার। অ্যাস্থেটিক্স এটার পারিভাষিক রূপ হচ্ছে নন্দন তত্ত্ব। নন্দন তত্ত্ব বলতে কি বোঝায়? অর্থাৎ যে কোনো সৌন্দর্য নিয়ে যে চিন্তা ভাবনা, পড়াশোনা বা গবেষণা, সেটাই হচ্ছে ইংরেজিতে বলা অ্যাস্থেটিক্স। সেকুলারিজম এর বাংলা অর্থ কি? এটা পরীক্ষা এবার আসার মতো একটা প্রশ্ন। ধর্ম নিরপেক্ষতা, এটা কি ইংরেজিতে বলা হয় সেকুলারিজম। মনে থাকবে। আই উইটনেস এর বাংলা পরিভাষা কোনটি? আমরা মনে রাখবো আই উইটনেস এর বাংলা পারিভাষিক রূপ হচ্ছে প্রত্যক্ষদর্শী। অর্থাৎ তুমি কোনো কিছু একটা দেখেছো, সেটাই হচ্ছে মূলত আই উইটনেস। এপিডেমিক এর পারিভাষিক শব্দ কোনটি? এটা কিন্তু পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন। যেমন করোনা, যেটা আমরা বলছিলাম করোনা মহামারী, এই করোনা মহামারী, এই মহামারী ইংরেজি হচ্ছে এপিডেমিক। ডাইনামিক এটা কিন্তু সিনোনিম অ্যান্টোনিম হিসেবে পরীক্ষা অনেকবার আসছে। গতিশীল, কোনো কিছু গতিশীলতাই হচ্ছে ডাইনামিক। ওকে। ফিকশন শব্দটির বাংলা পরিভাষা কোনটি? আমরা মনে রাখবো ফিকশনের বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে কথা সাহিত্য। প্যারাগ্রাফ আমরা ইংরেজিতে ছোট্টবেলা থেকে পড়েছি, কিন্তু প্যারাগ্রাফের বাংলা অর্থ কিন্তু আমরা জানি না। আমরা মনে রাখবো প্যারাগ্রাফ শব্দের বাংলা হচ্ছে অনুচ্ছেদ। জেনোসাইড পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন। জেনোসাইড শব্দের অর্থ হচ্ছে গণহত্যা। ঠিক আছে, অর্থাৎ কোন একটা জাতির সুনির্দিষ্ট একটা অংশকে যখন একবারে নির্মূল করা হয়, সেটাকে বলা হয় গণহত্যা। ন্যাশনালিজম শব্দের অর্থ কি? ন্যাশনালিজম শব্দের পারিভাষিক রূপ হচ্ছে জাতীয়তাবাদ। এটা কিন্তু পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন। আমরা মনে রাখবো ন্যাশনালিজম শব্দের বাংলা অর্থ হচ্ছে জাতীয়তাবাদ। পরবর্তী প্রশ্ন, টেম্পারেট শব্দের বাংলা রূপ বা পারিভাষিক রূপ কোনটি? নাতিশীতোষ্ণ। বেশি গরমও নয়, বেশি শীত নয়, এটাকে বলা হয় নাতিশীতোষ্ণ। শব্দটা মনে রাখবো এবং বানানটার দিকে খেয়াল রাখবো। এটা একটু আগে আমরা বলেছি, এটা নিয়ে আর না বলি। ডিসক্রিপেন্সি শব্দটার বাংলা অর্থ হচ্ছে অসঙ্গতি। অর্থাৎ কোনো জায়গায় যদি কোনো আমরা বৈষম্য দেখি, সেটাকে আমরা বলি অসঙ্গতি। ইজারা একটা শব্দ, যেটার ইংরেজি কোন শব্দের বাংলা পরিভাষা? আমরা মনে রাখবো ইংরেজিতে আমরা যেটাকে বলি লিজ, বাংলায় আমরা সেটাকে বলবো ইজারা দেওয়া বা ইজারা নেওয়া, যে কোনো কিছু। ওকে। এবং পরবর্তী প্রশ্ন, যে ট্রাইলজি, নট ট্রিলজি, এটা উচ্চারণ করতে হবে ট্রাইলজি। ট্রাইলজি এর পরিভাষা কি? ট্রাইলজি এর পরিভাষা হচ্ছে ত্রয়ী। ত্রয়ী বলতে কি বোঝায়? ত্রয়ী বলতে মূলত বোঝানো হয় যে কোনো তিনটার সমন্বয়, সেটাকে আমরা ইংরেজিতে বলবো ট্রায়োলজি, বাংলায় অর্থ হচ্ছে ত্রয়ী। হ্যান্ডআউট এর বাংলা পরিভাষা হচ্ছে মূলত জ্ঞাপন পত্র। অর্থাৎ কাউকে কিছু জানানোর জন্য যেটা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে মূলত জ্ঞাপন পত্র। তাহলে আজকে এ পর্যন্তই। আশা করছি আমরা আজকের এই যে পারিভাষিক শব্দের এই যে ক্লাসটা আমরা করলাম, এই পারিভাষিক শব্দের এই ক্লাসের মাধ্যমে যে বিষয়টা আজকে স্পষ্ট ক্লিয়ার হলো, সেটা হচ্ছে বাংলায় যে পারিভাষিক শব্দ পরীক্ষায় আসবে, একটা ইংরেজি শব্দের যে বাংলা, এটা তো আশা করছি আমরা পারবো। পাশাপাশি আজকের ক্লাসে কিন্তু একটা কথা সেই প্রথম থেকে বারবার আমি বলেছি, বাংলায় পারিভাষিক শব্দ পড়া মানে হচ্ছে ইংরেজিতে সিনোনিম বা অ্যান্টোনিম থেকেও যদি প্রশ্ন আসে, সেক্ষেত্রে আমরা উত্তর করতে পারবো। একইভাবে ইংরেজি বানানের ক্ষেত্রেও কিন্তু যে বানানগুলো আসে, সেক্ষেত্রেও কিন্তু পারিভাষিক শব্দটা কাজে লাগতে পারে। তাহলে আজকে পর্যন্তই। তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।